গল্প শুরু হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে, যেখানে একের পর এক কৌরবদের সেনার পতন ঘটে। কর্ণর রথের চাকা বসে যায়, দ্রোণাচার্যকে অশ্বত্থামা হত ইতি গজ বলাতে তিনি অস্ত্র ফেলে দেন ও তাকে হত্যা করেন ধৃষ্টদ্যুম্ন। আর সেই রাগেই অশ্বত্থামা পাণ্ডবদের হত্যা করতে গিয়ে হত্যা করেন তাদের 5 পুত্রকে, এমনকি মৃত অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে থাকা সন্তানের দিকে নিক্ষেপ করেন ব্রহ্মাস্ত্র। এই অপরাধে কৃষ্ণ তার কপাল থেকে শিবমণি খুলে নিয়ে অভিশাপ দেন যে তিনি বেঁচে থাকবেন আজীবন, কিন্তু সে জীবন হবে ভয়ঙ্কর। তার কপালের ক্ষত কোনো দিন শুকোবে না, তার সারা গায়ে কুষ্ঠরোগে ভরে যাবে এবং সে ক্ষত কোনো দিন সারবে না। তার থেকে পুঁতি দুর্গন্ধ বেরোবে। তিনি মৃত্যুর কামনা করলেও মৃত্যু আসবে না তার কাছে। যখন অশ্বত্থামা জিজ্ঞেস করেন এর প্রায়শ্চিত্ত কিভাবে হবে, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন, এই যুগ চলে কলিযুগ আসবে, সাথে আসবে কলি নামের রাক্ষস, আর তখন তিনি আবার আবির্ভূত হবেন। যখন বাতাসে বিষ থাকবে, গঙ্গা নদীতে 1 ফোঁটা জল থাকবে না, কলি তার সর্বোচ্চ সীমায় পৌঁছবে, আর যখন অশ্বত্থামার শিবমণি খুঁজে নেবে তাকে, তখনই আসবে সময়। এরপর সিন শিফট হয় কুরুক্ষেত্রের 6000 বছর পর। তখন ধরিত্রী হয়ে গেছে ফুটি ফাটা, ধুলি ধূসরিত। এমন জায়গায় একটি খাঁচার মতো একটি গাড়িতে করে কয়েকজন রিফিউজিকে নিয়ে যাওয়া হচ্ছে কাশীতে, যা পৃথিবীর শেষতম শহর এখন। এদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ আছেন যার নাম রুমি। তিনি একটু অন্যরকম ছিলেন। যে জল এ জগতে দাম ছাড়া পাওয়া যায় না, তা তিনি দিয়ে দেন হেলায়। বলেন একটা তারা দেখা গেছে 6000 বছর পর, আর তার জন্যই তার কাশী যাওয়া। কাশীতে গাড়িটি এসে পৌঁছয়। সেখানে জগৎ 2 ভাগে বিভক্ত। একদিকে গরিব, অভুক্ত, জলের জন্য কাঙাল, গৃহহীন মানুষের দল, আর আরেক দিকে আছে উল্টো ত্রিভুজের মতো আকাশে ঝুলন্ত কমপ্লেক্স, যেখানে আছে পর্যাপ্ত জল, খাওয়ার, ফুল ফল আর আনন্দের সমস্ত আয়োজন। তাই সবাই সেখানে যেতে চায় পাগলের মতো। কিন্তু কমপ্লেক্সে এন্ট্রি পেতে গেলে দিতে হবে 1 মিলিয়ন ইউনিট, অর্থাৎ সেই যুগের টাকা। এই পুরো কমপ্লেক্সের ভগবান হলেন সুপ্রিম ইয়াস্কিন। তিনি এই পৃথিবীর সমস্ত ন্যাচারাল রিসোর্স কেড়ে নিয়ে কমপ্লেক্সকে ঢেলে সাজিয়ে নিজে তার মালিক বা ভগবান হয়ে বসেছেন। আর সেখানেই চলছে প্রজেক্ট কে, যেটা কি জিনিস কেউ জানে না। এই রিফিউজি মেয়েদের মধ্যে থেকে ফার্টাইল মেয়েদের, অর্থাৎ যারা বাচ্চা ধারণ করতে সক্ষম, তাদের আলাদা করে সরিয়ে কমপ্লেক্সকে 10,000 ইউনিটের বিনিময়ে বেচে দেওয়া হয়। আর মেয়েদের নিয়েই চলে এক্সপেরিমেন্ট। এরকমই বাছাই পর্বের সময় একটি বাচ্চা ছেলে একটি ছেলে সেজে থাকা বাচ্চা মেয়েকে ধরিয়ে দেয়। মেয়েটিকে সেখান থেকে পালাতে সাহায্য করেন রুমি। দেখা যায় সেখানে বিপ্লবীদের একটি দল আছে, যাদের বলা হয় রেবেল। রুমি বলেন যে তারা অপেক্ষায় আছেন এমন এক মায়ের, যিনি জন্ম দেবেন কল্কি অবতারের। একজন প্রেগন্যান্ট মেয়ের কাছে রুমি একটি প্রদীপের মতো জিনিস নিয়ে যান। যদি তার বাচ্চাই সেই বাচ্চা হয়, তবে প্রদীপটি জ্বলে উঠবে। প্রদীপটি জ্বলে না, কিন্তু ততক্ষণে সেখানে রেইডার্সরা চলে আসে, অর্থাৎ ইয়াস্কিনের সেনাবাহিনী। রুমি ও সেই প্রেগন্যান্ট মেয়েটি ধরা পড়ে। কমপ্লেক্সের দরজা খুলে যায়। সেখান থেকে বেরোয় কমান্ডার মানস। সেই রুমিকে সাম্বালার ঠিকানা জিজ্ঞেস করে। রুমির কাছে একটি যন্ত্র ছিল যাতে 3D ইমেজে অ্যাপিয়ার হন এক নারী নাম মারিয়াম। তাকেও কমান্ডার একই কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউই কিছু না বলায় সে মেয়েটিকে প্রথমে মেরে ফেলে, এবং তারপর রুমি যখন বলে যে ভগবানের আসার সময় হয়ে গেছে, তখন সে রুমিকেও মেরে ফেলে এবং বলে ভগবান একজনই, সুপ্রিম ইয়াস্কিন। কল্কি পুরাণ অনুযায়ী কলিযুগের 3য় ভাগে মানুষ ভগবানকে ভুলে যাবে। দেখা যায় এখন সেই যুগই চলছে, কারণ রুমি এবং মারিয়াম বাচ্চাদের ভগবানের গল্প শোনাতেন, যাকে এখন মানুষ ভুলে গেছে। বাকি রেবেলদের মধ্যে একজন ধরা পড়ে, কারণ কমান্ডার মানস অ্যানাউন্স করেছিল যে রেবেলদের জন্য 5000 ইউনিট দেওয়া হবে, অর্থাৎ তার জন্যই সবাই পাগলের মতন ছুটে ধরে ফেলে একে। কিন্তু তখনই সেখানে এন্ট্রি হয় ভৈরবার, যে ছিল একজন বাউন্টি হান্টার। বাউন্টি হলো ফেরারি, যাদের ধরতে পারলে মোটা টাকা বা ইউনিট পাওয়া যায় কমপ্লেক্স থেকে। এখানে ভৈরবা সেই বাউন্টিকে নিজে নিয়ে যাওয়ার জন্য বাকিদের সাথে ফাইট করে। বলা হয় যে কোনো ফাইট সে আজ অব্দি হারেনি। ভৈরবার সাথে থাকে একটি এআই রোবট কাম কার, বুজ্জি, যার নাম, যে তাকে নানা রকমের সাজেশন দেয়, কিন্তু ভৈরবা তার অধিকাংশই মানে না।
শেষ অবধি সবাইকে হারিয়ে বাউন্টিকে নিজের গাড়িতে তোলে ভৈরবা। আর তখন এক বৃদ্ধের কাছে একটি ভগবানের মূর্তি দেখে সে জিজ্ঞেস করে, এটা কার মূর্তি? বৃদ্ধ বলেন যে এটা কাল ভৈরবের মূর্তি। অনেক বছর আগে ইনি কাশীকে রক্ষা করতেন। তোমার নাম তো ভৈরবা, এখন তোমাকেই রক্ষা করতে হবে আমাদের। কিন্তু ভৈরবা তাতে পাত্তাও দেয় না, কারণ তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল বেশ কিছু দামি বাউন্টিকে ধরিয়ে দিয়ে 1 মিলিয়ন ইউনিট জমা করে কমপ্লেক্সে চলে যাওয়া। তার ধ্যান জ্ঞান ছিল শুধুই কমপ্লেক্স। একেবারে ছোটবেলায় যুদ্ধে সে হারিয়েছিল বাবা মাকে। এক পাইলট বা যোদ্ধা তাকে তুলে এনে মানুষ করে, যুদ্ধ করা শেখায়, এমনকি শেখায় পলিটিক্সও। কিন্তু কমপ্লেক্সে তার সঙ্গে ঝামেলা বাঁধায়। সে ভৈরবাকে বেচে দিয়ে নিজে মুক্তি পেতে চায়, কিন্তু ভৈরবাই উল্টে তাকে বেচে দিয়ে বেশ কিছু ইউনিট কামিয়ে নেয়। এদিকে খোদাই করার কাজ করার সময় এক বিশালাকার ধনুক পাওয়া যায়। সেখানে আসেন কাউন্সিলর বানি, যিনি এটা দেখে অবাক হয়ে যান এবং বলেন, তোমরা জানো না তোমরা কি খুঁজে বের করেছো। এদিকে আমরা দেখি যে দীপিকা পাড়ুকোনকে, যে কমপ্লেক্সে থাকে। এখানে ফার্টাইল মেয়েদেরকে নিয়ে আসা হয়, তাদের নাম থাকে না, দেওয়া হয় একটা কোডের মতো নাম্বার। তাদের মধ্যে সিড ইনজেক্ট করা হয়। যারা কনসিভ করে বা প্রেগনেন্সিতে পজিটিভ আসে তাদের খুব যত্ন করা হয়, আলাদা সেলে রাখা হয়, ভালো খেতে দেওয়া হয়, যদিও বন্দিদশা ঘটে না তাদের। আর যারা নেগেটিভ আসে তাদের সবাইকে এক জায়গায় রাখা হয়, এক ঘেয়ে খাবার খেতে দেওয়া হয়। অর্থাৎ ফার্টাইল মেয়েরা এখানে সবাই কয়েদি। দীপিকার নাম ছিল SUM80। সে এই প্রেগনেন্ট মহিলাদের খাবার দিত আর মন খারাপ করতো, কারণ সে ওই স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে না। কিন্তু এই প্রেগনেন্ট মহিলাদের সাথে আরো খারাপই হতো। এইসব মহিলাদের অধিকাংশই 100 দিনের বেশি প্রেগন্যান্সি ক্যারি করতে পারতো না। তাই তার আগেই তাদের একটা স্পেশাল চেম্বারে ঢুকিয়ে পেটে নানা যন্ত্র লাগিয়ে বাচ্চাটা নষ্ট করে তার প্রাণ শক্তি এক্সট্র্যাক্ট করা হতো সিরাম রূপে। আর তারপর সেই চেম্বারের তলাতেই এখানেই বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে মেরে ফেলা হতো তাদের। ইয়াসকিনের হুকুম ছিল 120 দিন প্রেগন্যান্সি ধরে রাখতে পারা মায়ের বাচ্চার সিরাম তার চাই, কিন্তু সেটা পাওয়া যাচ্ছিল না। সে বলেছিল এই সিরাম লাগবে কোনো এক প্রজেক্ট কে এর জন্য, কিন্তু ল্যাবে নিরন্তর কাজ করা সায়েন্টিস্টরাও জানতো না কি এই প্রজেক্ট কে। তাই একজন সায়েন্টিস্ট কথা বলতে চায় ইয়াসকিনের সঙ্গে। মানস নিয়ে যায় তাকে কাউন্সিলর বানির কাছে। তারা একটা বিশাল স্ট্যাচুর হাতে চড়ে বসে, আর সেই স্ট্যাচুই তাদের পৌঁছে দেয় কমপ্লেক্সের সবচেয়ে উপরে থাকা আরেক জায়গায়, যেখানে জলের মাঝখানে সাধুর বেশে বসে থাকে অতি বৃদ্ধ ইয়াসকিন। তার বয়স 200 বছর। ওই বাচ্চাদের এক্সট্রাক্ট করে পাওয়া সিরামই তার প্রাণ শক্তির রহস্য। তাই মানসের দেওয়া সিরাম নিয়ে সে সতেজ হয়ে যায় বেশ খানিকটা। বলে কেউ তাকে অনেকদিন পর মারতে এসেছে। সে অলমোস্ট হাওয়ায় ভেসে সায়েন্টিস্টের কাছে পৌঁছে যায়। সত্যি সেই সায়েন্টিস্ট তাকে মারতে যায়, কারণ সে বলে মানুষের জীবন আর নেচার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তার নেই। ইয়াসকিনও বলে মানুষ কোনোদিনও শুধরানোর নয়, ছোট ছোট যুদ্ধ ধর্ম টাকার জন্য করতেই থাকতো। আমি এক যুদ্ধেই সব শেষ করেছি। মানুষ নেচারকে নষ্ট করছিল, তাই আমি তাদের নেচার নিয়েছি, কিচ্ছু ভুল করিনি। আর শেষে সে বলে এক নতুন যুগ আসতে চলেছে। আর এই কথা বলেই সায়েন্টিস্টকে সে মেরে ফেলে আর 120 দিন অবধি প্রেগন্যান্সি ক্যারি করতে পারা মায়ের সন্ধান চালিয়ে যেতে বলে। SUM80 ধরা পড়ে যায় যে সে প্রেগনেন্ট। যার সাথে সে শেয়ার করেছিল ব্যাপারটা, সেই ধরিয়ে দেয় তাকে। এদিকে সেই ছেলে সেজে থাকা মেয়েটি, যার নাম রায়া, রেইডারদের হাত থেকে বাঁচতে পালাতে পালাতে একটি বালির নিচে চাপা পড়া বহু পুরনো মন্দিরের ভেতর এসে পড়ে। আর পেছন পেছন আসে একটি রোবটও। কিন্তু তখনই সেখানে চোখ মেলে তাকান এক অতি বৃদ্ধ মানুষ। তার সারা গা এমনকি মুখেও ব্যান্ডেজ করা। তাকে রোবট আঘাত করলে তিনি লাঠির এক ঘায়েই রোবটটা ধ্বংস করে ফেলেন। রায়া তার অনেক তারিফ করে, আর সেই সঙ্গে বলে যে তিনি যখন এত শক্তিশালী তখন তার উচিত বাইরে গিয়ে রেবেলদের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষকে বাঁচানো। কিন্তু তিনি নিজের গায়ে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে বলেন তার কাজ শুধু একজনকেই বাঁচানো। কমান্ডার মানসের আদেশে SUM80কে এক্সট্রাকশনের জন্য রেডি করা হয়। মানস বলে যে এবারে সিরামটা সে নিজে হাতে ইয়াসকিনকে দেবে, কিন্তু এক্সট্রাকশনের পদ্ধতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু একটা গন্ডগোল শুরু হয়। চারিদিকে আলো জ্বলতে নিভতে থাকে। মন্দিরে থাকা সেই বৃদ্ধ লোকটি চমকে ওঠেন। কিছু একটা আশা আশঙ্কায় দুলে ওঠে তার মন। কাউন্সিলর বানির কাছে রাখা সেই ধনুকটার মধ্যেও কিছু একটা পরিবর্তন হয়, কিন্তু বানি সেটা ধরতে গেলে সেটা তাকে ছিটকে ফেলে দেয়।
আর এদিকে এক্সট্রাকশন চেম্বার থেকে মেয়েটি গায়েব হয়ে যায়। সে যখন সেই অগ্নিকুণ্ডে পড়তে যাচ্ছিল তখনই সেই মেয়েটি, যার নাম লিলি, এসে তাকে কোনো মতে বাঁচায়। বলে এছাড়া তোমাকে বের করার আর কোনো উপায় ছিল না। সে জানায় যে সে একজন রেবেল, এখানে স্পাই হিসাবে রয়েছে। লিলি বলে যে বাইরে তার লোক মেয়েটির জন্য অপেক্ষা করছে এবং তারা তাকে নিয়ে যাবে সুরক্ষিত জায়গায়। তারা একটা পাইপ বেয়ে নামতে থাকে। মেয়েটি বলে যে কাশির নিচে অনেক টানেল আছে যার খবর কমপ্লেক্সের কাছেও নেই, কিন্তু এর মধ্যেই একটি গার্ড তাদেরকে দেখে ফেলে। লিলি বলে মেয়েটিকে এগিয়ে যেতে, এদিকটা সে সামলে নেবে। কিছু দূর গিয়ে মেয়েটি দেখে সেখানে দুদিক থেকে আগুনের বর্ষণ হচ্ছে, আর এদিকে পেছনে গার্ডরা আসছে। সে কোনো কিছু না ভেবে আগুনের দিকে পা বাড়ায়, আর অদ্ভুত ব্যাপার, আগুন সরে গিয়ে যেন তাকে পথ করে দেয়, অনেকটা শ্রীকৃষ্ণের কারাগার খুলে যাওয়ার মতো। আগুনের তাপে তার জামা কাপড় জ্বলে যায়, তাও সে নিজের বাচ্চাকে আগলে কোনো মতে বাইরে আসে। বাইরে অপেক্ষারত লিলির ডাকা দুজন লোক তার অপেক্ষায় ছিল। মেয়েটি বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে। আর এদিকে মন্দিরের সেই বৃদ্ধ মানুষটি বলেন সময় এসে গেছে তার আসার। নিজের মনেই বলে চলেন তিনি, যখন গঙ্গায় এক ফোঁটাও জল থাকবে না। বলতে বলতে তার চোখ যায় রায়ার ঝোলার দিকে, যেখানে ঝকমক করছিল তার শিবমানি, আর সেটা কপালের ক্ষততে ঠেকাতেই সে মানুষটির মুখের দগদগে ঘা এক নিমেষেই ঠিক হয়ে যায় এবং তিনি সেইখান থেকে তড়িঘড়ি বেরিয়ে যেতে উদ্যত হন। রায়া যখন তার পরিচয় জিজ্ঞেস করে তখন তিনি বলেন তিনি হলেন গুরু দ্রোণের ছেলে অশ্বত্থামা। ভৈরবাও দেখে চারিদিকে কিছু তো একটা ঘটে চলেছে। ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। হঠাৎই পাশে রাখা একটা চাকার মতো জিনিস পড়ে যেতে গেলে সে ধরে ফেলে সেটা। দেখা যায় তার উল্টো দিকেই রয়েছে নারায়ণের মূর্তি, আর এখানেই হয় মুভির ইন্টারভাল। মানসকে বাণী ডেকে পাঠায়। সে জিজ্ঞেস করে যে এর মধ্যে কাশি বা ল্যাবে অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা। মানস কিছু স্বীকার করে না। তখন সে তাকে সেই বিশাল ধনুকটা দেখায়, যেটা ছিল গান্ডীব, অর্জুনের ধনুক। স্বয়ং ব্রহ্মা যা বানিয়েছেন। গান্ডীব যে চালাতে পারে সে ভগবানকেও হারাতে পারে, এবং সেই রাত থেকে কোনো মানুষ বা মেশিন তাকে স্পর্শ করতে পারছে না। বাণী বলেন কয়েকদিন ধরে আকাশে সেই তারা দেখা যাচ্ছে যা ৬,০০০ বছর আগে দেখা গেছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময়। মানস যখন বাণীকে বলে যে হ্যাঁ এরকম গল্প তো আমিও শুনেছি যে কোনো ভগবান আসবেন সাদা ঘোড়ায় চড়ে, তখন বাণী তার উত্তরে বলেন যে আমাদের পূর্বপুরুষরা অনেক কিছুই মেটাফরিক্যালি বলতেন, অর্থাৎ এখানে সাদা ঘোড়া বলতে আক্ষরিক অর্থে সাদা ঘোড়া নাও হতে পারে। এটা আসলে খড়গ অশ্বিনী নক্ষত্রকে বোঝানো হচ্ছে, যেটা সব থেকে উজ্জ্বল নক্ষত্র এবং ৬,০০০ বছর পরে সেটা আবার দেখা দিচ্ছে। কিছুদিন পরেই সমস্ত গ্রহ একসঙ্গে অ্যালাইন হয়ে যাবে এবং সেই সময় একটা সোলার এক্লিপস হবে, যেটা হবে ৬,০০০ বছরের সবচেয়ে অন্ধকারতম দিন। মানুষ তখন সবটা স্বীকার করে আর বলে যে শুধুমাত্র এক ড্রপ সিরামই সেই বাচ্চাটার থেকে এক্সট্রাক্ট করা গেছে। বাণী বলেন যে বাচ্চার জন্ম নেওয়ার আগেই যদি তাকে শেষ না করা হয় তাহলে ইয়াস্কিনের বিপদ। এদিকে এমএইটির জ্ঞান ফিরলে নিজেকে সে একটা ট্রাকে আবিষ্কার করে, যেখানে দুজন রেবেল তাকে নিয়ে যাচ্ছিল। বয়স্ক লোকটির নাম ভিরান আর ইয়াং ছেলেটির নাম আজ্জু। ভিরান এমএইটিকে জিজ্ঞেস করেন প্রজেক্ট কে এর সম্বন্ধে, কিন্তু সে কিছুই বলতে পারে না। তারপর তাঁর আলাপ হয় কায়রা নামে আরেকটি মেয়ের সাথে। এই মেয়েটি তার নাম দেয় SUM-80 থেকে সুমতি। কিন্তু কিছুক্ষণ পরেই রেইডারের একটা গ্রুপ এসে ধরে ফেলে তাদের। এদের থেকে কোনো মতে বেঁচে গেলেও বাউন্টি অ্যালার্ট হয়ে যায় তাদের নামে। ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে আরো অনেক যান এসে ঘিরে ফেলে তাদের। যুদ্ধ করলেও কায়রা মারা যায় আর ভিরান ও আজ্জুও ধরা পড়ে। কিন্তু তখনই সেখানে আবির্ভূত হন অশ্বত্থামা। তিনি একাই ধ্বংস করতে থাকেন একের পর এক রেইডারদের। সেখানে এসে পৌঁছায় ভৈরবাও, কারণ এই বাউন্টি SUM-80 কে ধরে দিতে পারলে পাওয়া যাবে 1 মিলিয়ন ইউনিটস, অর্থাৎ কমপ্লেক্সে যাওয়ার পারমিট। সেও রেইডারদের মারতে থাকে, কারণ সে চায় না যে সে ছাড়া কেউ এই বাউন্টিকে কমপ্লেক্সে পৌঁছাক। অশ্বত্থামার সাথে তার প্রচন্ড লড়াই হয়, কিন্তু প্রত্যেকবারই হারতে হয় তাকে। এমনকি তার হলোগ্রাম ইলিউশনও কিচ্ছু কাজে লাগে না। 3-4টে নকল 3D ইমেজের মধ্যে থেকেও তিনি তাকে খুঁজে বের করে ধোলাই দেন। আর তারপর সেই ট্রাক সবাইকে নিয়ে চলে শাম্বালার উদ্দেশ্যে। শাম্বালা হলো এমন একটা গোপন জায়গা যেখানে সমস্ত রেবেলরা থাকেন। সেটা খালি চোখে কেউ দেখতে পায় না। শাম্বালা একটা ছোটখাটো ভারতবর্ষ বলা যেতে পারে, কারণ এখানে নানা ধর্মের নানা ধরনের মানুষই
আছেন এবং এরা সবাই রেবেল। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে তাদের ট্রাক চলে আর তারপর পাহাড়ের গায়েই এক অদৃশ্য রাস্তা দিয়ে তারা পৌঁছে যায় শাম্বালায়। শাম্বালায় প্রথমে বাকি লোকেরা ভিরানকে বকা দেয় এই সুমতিকে নিয়ে আসার জন্য, কিন্তু মারিয়াম বলে সেখানকার যে লিডার ছিলেন তিনি বলেন বহু বছর ধরে শাম্বালা অপেক্ষায় ছিল এই মায়ের যে জন্ম দেবে ভগবানের, আসবে এক নতুন যুগ। সুমতি শাম্বালায় আসতেই সেখানে বৃষ্টি শুরু হয়, যা বহু বছর ধরে সেখানে হয়নি। শাম্বালার প্রাণকেন্দ্র ছিল একটি বিশাল অশ্বত্থ গাছ, কিন্তু সেটা মরতে বসেছিল। সুমতি আসার আগে আগেই সেখানে দুটো কচি পাতা বেরিয়েছে, অর্থাৎ প্রাণের সঞ্চার হয়েছে। মারিয়াম খুব যত্ন করে সুমতিকে নিয়ে যান ভেতরে, তাকে খেতে দেন, জল দেন। অশ্বত্থামা তার উপরে সবসময় নজর রাখেন। রায়া নামের সেই ছোট্ট মেয়েটি অশ্বত্থামাকে জিজ্ঞেস করেন তার যুদ্ধে তিনি সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন কিনা। উত্তরে তিনি বলেন যে না, তিনি হেরে গেছিলেন অর্জুনের কাছে, আর তার সাথে যে লাঠির মতো অস্ত্রটা ছিল সেটা কোনো সাধারণ অস্ত্র নয়, সেটা ছিল তার পরম বন্ধু কর্ণের, আর এটা শুধু কর্ণই ব্যবহার করতে পারতেন, তাই তার হাতে এটা এখন বৃদ্ধের যষ্টিমাত্র হয়ে রয়ে গেছে। অশ্বত্থামা সবসময় নজরদারিতে রাখেন সুমতিকে। এতে সুমতি খানিকটা বিরক্ত হয়, কিন্তু অশ্বত্থামা বলেন তার কর্তব্য তাকে রক্ষা করা, আর তাই তার সাথে সবসময় তাকে থাকতেই হবে। তার গর্ভে বেড়ে ওঠা ভগবানকে রক্ষা তাকে করতেই হবে, আর যেহেতু তিনি জগৎ পিতা তাই সুমতি সকলেরই মা। সুমতি যখন বলে যে তার বাচ্চা জন্মের আগেই এত মৃত্যুর কারণ হচ্ছে কেন, তার উত্তরে তিনি বলেন যে বড় কিছু ভালোর জন্য কিছু প্রাণ বলিদান দিতেই হয়, তবে তিনি কোনোদিন মরবেন না। এদিকে ভৈরবা রেডার্সদের হাতে ধরা পড়ে। তারা যখন বলে যে এই বাউন্টি হান্টারই তাদের মেরে SUM-80 পালিয়ে যেতে হেল্প করেছে, তখন তাকে কমপ্লেক্স থেকে ব্যান করে দেওয়া হয়, অর্থাৎ সে আর কোনোদিনই কমপ্লেক্সে যেতে পারবে না। হতাশ হয়ে সে আগে ধরে রাখা রেবেল লিউককেও ছেড়ে দেয়। যখন সে বলে যে তাকে রেবেলদের দলে যোগদান করতে আর শাম্বালা যেতে, তখন সে রাজি হয়ে যায় আর মানসের সাথে ডিল করে যে সে সুমতিকে নিয়ে আসবে, যার বদলে মানস তাকে কমপ্লেক্সে নিয়ে যাবে। অশ্বত্থামার সাথে ফাইটের জন্য সে নিজের গাড়ি বুজ্জিকে আরো স্ট্রং আর স্পেশাল ফিচার্স দিয়ে তৈরি করতে থাকে। লিউককে কাজে লাগিয়ে সে শাম্বালার গোপন ডেরায় পৌঁছে যায় এবং অশ্বত্থামা সেজে সুমতিকে নিয়ে পালাতে যায়, কিন্তু আসল অশ্বত্থামার সাথে লড়াইয়ে সে আবারও হারে আর নিজের আসল রূপে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু তারপরেও যখন অশ্বত্থামা হার মানেন না, তখন সে বুজ্জিকে একটা রোবটে কনভার্ট করে নিজে তার ভেতর থেকে ফাইট করতে শুরু করে। আর ভৈরবার পেছন পেছন সেখানে এসে উপস্থিত হয় কমান্ডার মানস উইথ ফুল ফোর্স। প্রথমে শাম্বালার এন্ট্রান্স খুঁজে না পেলেও ইয়াস্কিনের বানানো ডিভাইস দিয়ে তারা ব্লাস্ট করে এবং তারপর ভেতরে ঢুকে আসতে থাকে। ভেতরে সমস্ত রেবেলরা যুদ্ধের জন্য তৈরি থাকে। এক সময় সমস্ত রেডাররাই ভেতরে ঢুকে আসলে তাদের সঙ্গে রেবেলদের প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে যায়। মারিয়াম সুমতিকে নিয়ে একটি আকাশ যানে ওঠেন তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সুমতি প্রচুর লোক পেছনে বিপদে পড়ে আছে এবং মারিয়ামও নেমে গিয়ে যুদ্ধে যোগ দিচ্ছেন দেখে নিচে নেমে আসে। মারিয়াম যখন তাকে নেমে আসার জন্য বকেন, তখনই তাদের আকাশযানটা ব্লাস্ট করে যায়। এদিকে অশ্বত্থামা বিশাল রোবটকেও কাবু করে ফেলেন, কিন্তু মানস ধরে নেয় সুমতিকে এবং তাকে আকাশযানে তুলে ফেলে। মারিয়াম সুমতিকে বাঁচাতে মানসের যে নৌকো তার মধ্যে উঠে আসেন, তিনি সমস্ত শক্তি দিয়ে লড়াই করেন মানসের সাথে। এদিকে সুমতিকে অন্য একটি ছোট আকাশযানে করে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। মারিয়ামকে মানস নিষ্ঠুরভাবে মেরে ফেলে, কিন্তু এদিকে মারিয়ামকে দেখতে গিয়ে সুমতিও সেই ছোট যানটা থেকে পড়ে যেতে থাকে। তাকে ধরতে গিয়েও পারে না। একটা ব্রিজের ওপর থেকে তাকে ধরে ফেলেন অশ্বত্থামা, কিন্তু তারও হাত পিছলে সুমতি পড়ে যাচ্ছিল, আর তখন সেখানে ভৈরবা এসে ধরে ফেলে সুমতিকে আর অশ্বত্থামা ধরে নেন ভৈরবাকে। এইভাবেই সুমতিকে বাঁচিয়ে নেন তারা, কিন্তু অশ্বত্থামা তারপরে ছুঁড়ে ফেলেন ভৈরবাকে আর ছুঁড়ে মারেন তার হাতে থাকা কর্ণের সেই অস্ত্রটা। ভৈরবা জ্ঞান হারায়, কিন্তু মানস সেখানে আবার চলে আসে এবং অশ্বত্থামাকে কিছু একটা দিয়ে বেঁধে ফেলে পাথরের মেঝের সঙ্গে। তিনি নড়াচড়া করতে পারেন না, আর তার চোখের সামনে দিয়েই মানস তুলে নিয়ে চলে যায় সুমতিকে। আর তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। সেই বিশাল গাছটার দুটো পাতার একটা খসে পড়ে সেই অস্ত্রটার ওপর যেটা অশ্বত্থামা ছুঁড়ে মেরেছিলেন ভৈরবার দিকে। সেটা সেখান থেকে ভৈরবার হাতে এসে পড়ে এবং ভৈরবার মধ্যে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। সে বিদ্যুতের মতো সেই অস্ত্রটা ছুঁড়ে মারে মানসের স্পেস ক্রাফটের দিকে, আর ভৈরবা অশ্বত্থামাকে বলে, আমার দেরি হয়নি তো,
আচার্যপুত্র। এই বলে সে সেই স্পেসশিপে চলে যায় এবং সেই অস্ত্র দিয়ে এই মানুষকে গেঁথে ফেলে তাকে নিচে ফেলে দেয় ও ধ্বংস করে দেয় সেই স্পেস ক্রাফট, আর নিজে সুমতিকে কোলে তুলে নিয়ে নিচে নেমে আসে। সে যেন একটা ঘোরের মধ্যে ছিল, কিন্তু যেই বুজ্জি তাকে তার নাম ধরে ডাকে অমনি সে ফিরে আসে ভৈরবা রূপে। সুমতিকে নিয়ে সে নিজের গাড়িতে উঠে বসে। অশ্বত্থামা ততক্ষণে মুক্ত করেছেন নিজেকে, তিনি গাড়ি চেপে ধরেন, কিন্তু ভৈরবা সুমতিকে নিয়ে চলেই যায়। আর অশ্বত্থামার তখন মনে পড়ে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। যখন তিনি অর্জুনের কাছে হেরে যাচ্ছিলেন তখনই তাকে বাঁচাতে সেখানে আসেন তাঁর পরম বন্ধু কর্ণ, আর এসে বলেন, দেরি হলো না তো আচার্যপুত্র? আমরা দেখি কর্ণ আসলে আর কেউই নয়, সে ভৈরবা, অর্থাৎ কর্ণের পুনর্জন্ম হয়েছে ভৈরবা রূপে। কর্ণ আর অর্জুনের প্রচন্ড যুদ্ধ হয়। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে আমি কর্ণের রথ কতটা পিছিয়ে দিলাম, কিন্তু ও আমার রথকে শুধুমাত্র দুহাতই পেছোতে পারলো। তখন শ্রীকৃষ্ণ উত্তর দেন, তোমার রথ স্বয়ং অগ্নিদেবের দান, তোমার রথ স্বয়ং হনুমান রক্ষা করছেন, আর আমি ত্রিভুবনের স্বামী, তোমার রথের সারথি। সেই রথকে দুই হাত পিছানোও কিন্তু যথেষ্ট বীরত্বের পরিচয়। তার হাতের ধনুক বিজয় ধনুষ, সেটাও কিন্তু অপরাজেয়। অতএব সে কোনো সাধারণ যোদ্ধা নয়, সে সূর্যপুত্র কর্ণ। আর এখানেই শেষ হয় ফ্ল্যাশব্যাক। আর তারপর আমরা মিড ক্রেডিট সিনে দেখি কাউন্সিলর বানি ইয়াস্কিনের কাছে এসে সুমতির পালিয়ে যাওয়ার খবর দেয় এবং সেই এক ফোঁটা সিরাম যা সেই বাচ্চাটার থেকে এক্সট্রাক্ট করা হয়েছিল সেটা ইয়াস্কিনকে দেয়। সে বলে যে এমন একটা ধনুক যেটা যে কাউকে পরাজিত করতে পারে, এমন একজন মানুষ যে কোনোদিন মরবে না, এবং এমন একটা বাচ্চা জন্মাতে চলেছে যার সিরামটা অসম্ভব শক্তিশালী, অর্থাৎ তার মানে কি কোনো নতুন যুগের সূচনা হতে চলেছে। এদিকে সেই সিরামটা নেওয়া মাত্র ইয়াস্কিনের মধ্যে এক অভাবনীয় পরিবর্তন ঘটে। তার সেই অতি বৃদ্ধ কুচকানো চামড়াওয়ালা রূপ পরিবর্তিত হয়ে সে অনেক কম বয়সী এক মানুষ হয়ে যায়। তার লাইফ সাপোর্টও সব এক এক করে খুলে যায়। বানি যখন অবাক হয়ে বলে যে এক ফোঁটাতেই এই, আমি আপনার জন্য মেয়েটিকে খুঁজে নিয়ে আসবো, তখন ইয়াস্কিন বলে যে না, আমি নিজেই যাব তাকে খুঁজতে। আর তারপরই সে অনায়াসে হাতে তুলে নেয় গান্ডিব, যা কয়েকদিন ধরে কেউ ছুঁতে পর্যন্ত পারছিল না। তার পিঠের দিকে থাকা সেই 4টে সিলভার কালারের বলের মতন জিনিস যেগুলো সবসময় তার সাথে থাকতো, সেগুলো হাতের মতন সৃষ্টি হয়ে তার পিঠের দিকে দেখা যায়। ছাদের দিকে ঘোরা এক চক্রের মতো কিছু একটার দিকে তাকিয়ে সে বলে, জগন্নাথের রথের চাকা এমন ঘুরে আসবে যে প্রত্যেক আবর্তে সে শুধু প্রলয়ই আনবে। ধরিত্রী মাতার বুক কেঁপে উঠবে যখন তার মধ্যে জন্মাবে কেউ একজন, একটা নতুন যুগের সূচনা হবে। আর এখানেই শেষ হয় কালকি 2898 AD। সুপ্রিম ইয়াস্কিন আসলে কে, কেন এই 4 হাত প্রকট হয় তার মধ্যে, এইসব নিয়ে আরেকটা সেপারেট ভিডিও নিয়ে আসবো নানা রকমের থিওরি নিয়ে খুব শিগগির। তাই অবশ্যই তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কেমন লাগলো এই এক্সপ্লানেশন, আর তোমাদের যদি কোনো এক্সক্লুসিভ থিওরি থাকে যে ইয়াস্কিন আসলে কে বা কার রিইনকার্নেশন, তাহলে তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সবার মধ্যে শেয়ার করে দাও, কারণ এই গ্র্যান্ড সিনেমাটার গল্প সবার জানা দরকার। আশা করি সবাই খুব ইজিলি বুঝতে পারবে জিনিসটা। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে পরের ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।